তাহলে আমাদের কোষের মধ্যে কোষ আবিষ্কার করছে তাহলে কে? রবার্ট হুক 1665 সালে, এবং সে মূলত হচ্ছে জড়কোষ আবিষ্কার করছে। কিন্তু পরবর্তীতে সে আসলে কি দেখতে পেয়েছে, সে কর্ক যেহেতু সিপি যেহেতু ছিল এর জন্য সিপিটা তোমার কাঠের তৈরি ছিল, এবং এর মধ্যে মৃত ছিল না জীবিত ছিল? বলো, মৃত ছিল। দ্যাট মিনস যেহেতু সে মৃত ছিল, দ্যাট মিনস প্রোটোপ্লাজম ছিল না। তাহলে প্রোটোপ্লাজম যেহেতু থাকে না তাকে কি বলে? যার প্রোটোপ্লাজম নাই, যেই কোষে প্রোটোপ্লাজম থাকে না তাকে কি বলে? মৃত কোষ বলে। যাদের প্রোটোপ্লাজম নাই তাদেরকে মৃত কোষ। দ্যাট মিনস এই যে কাঠ, এখানে যে কাঠগুলো আছে এটা সব মৃত। কেন? এদের মাঝখানে প্রোটোপ্লাজম নাই। আচ্ছা, এখন আমাদের কোষ, কিছু কিছু কোষ আছে অনেক ছোট থেকে অনেক বড় পর্যন্ত হয়। কিছু বড় কোষ আছে, যেমন আমাদের যে উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ। উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ। তারপর হচ্ছে মানে একটা ডিমই একটা কোষ নিয়ে গঠিত। এবং আমাদের মোটর নিউরন আছে। মোটর নিউরন সবচেয়ে লম্বা, মানুষের মোটর নিউরন মানে যে কোনো ডিমের ভিতরে একটা কোষ। হ্যাঁ, ডিম একটা কোষ। তাহলে উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড়, এবং উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ। আর লম্বা মানুষের সবচেয়ে মোটর নিউরন 1.37 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। 1.37 মিটার। কুসুমটা কি নিউক্লিয়াস? হ্যাঁ, কুসুমটা কি নিউক্লিয়াস? কুসুমের মধ্যে, হ্যাঁ কুসুমটার মধ্যে তো তোমার থাকে, চর্বি টর্বি থাকে, এর ভেতরে আবার নিউক্লিয়াস থাকে। এর মধ্যে পুষ্টি উপাদান থাকে, এগুলো খায় তারা বড় হবে। আর ভেতরের দিকে নিউক্লিয়াস থাকে, মানে ডিম্বাণু শুক্রাণু থাকে। ডিম্বাণু শুক্রাণু ওর ভেতরে আছে। একটা থেকে ডিম থেকে বাচ্চা হইতে দেখো নাই, আর্টিফিশিয়ালি বানায়। আর্টিফিশিয়াল দেখা যায় যে প্রথম অবস্থায় তোমার ট্রান্সপারেন্ট থাকে, আস্তে 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 এক পর্যায়ে বাচ্চা হয়ে যাচ্ছে, মানে মুরগির বাচ্চা হইতেছে। এটা মানে খুব ভালো করে বোঝা যায়, একদম ট্রান্সপারেন্ট। তাহলে আমাদের সবচেয়ে ছোট সবচেয়ে লম্বা মোটর নিউরন হয়। মোটর নিউরন হচ্ছে আমাদের ব্রেনে থেকে তোমার হয়। চিন্তা করো, মানুষের দৈর্ঘ্য 1.37 এর যে প্রায় মানে 1.6 এর মতো হয়। আর সেখানে একটা নিউরনের দৈর্ঘ্য হবে 1.37, লম্বা হতে পারে। মানুষের মোটর নিউরনগুলো অনেক বড় বড় হয়। হ্যাঁ, গাড়ের থেকে একদম মেরুদণ্ড পর্যন্ত আসে। আমাদের কিছু কিছু নিউরন আছে আমাদের কর্টেক্স থেকে, দ্যাট মিনস এটা কি বলে, কর্টিকো লাম্বার স্নায়ু যেগুলো আছে, কর্টেক্স থেকে একদম লাম্বার পর্যন্ত আসে স্নায়ু, একদম এই পর্যন্ত কোমর পর্যন্ত আসবে। এগুলো অনেক লম্বা হয়। হ্যাঁ, কক্সিস মানে লাম্বার পর্যন্ত আসে। আচ্ছা, আমাদের এখানে এন্ডোসিম্বায়ন বলে একটা কথা আছে। কোষের গঠন বা কোষের কি কি লেখা আছে, প্রথম কোষের সৃষ্টি কিভাবে হয়েছে আমরা জানি। 19 আমরা পড়ছিলাম, মনে আছে যে পৃথিবীতে প্রাণের আবির্ভাব কিভাবে হয়েছে। প্রথমে তোমার কার্বন ডাইঅক্সাইড ছিল বাতাসে, উত্তপ্ত ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল বাতাসে, এবং ঠান্ডা হওয়ার পর কার্বন ডাইঅক্সাইড ছিল বাতাসে, এবং অ্যামোনিয়া গ্যাস ছিল, নাইট্রোজেন ছিল, কিন্তু অক্সিজেন গ্যাস ছিল না। তো কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া তারা কম্পিটিশন করে তৈরি করছে, কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া তারা মিলে তৈরি করছে অ্যামাইনো অ্যাসিড। আর এই অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়েছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। আর সেই নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন মিলে তৈরি হয়েছে পুরো ভাইরাস। সেখান থেকে ভাইরাস থেকে ব্যাকটেরিয়া থেকে পরবর্তীতে আদিকোষ থেকে প্রকৃত কোষ। আর প্রকৃত কোষের মধ্যে কিছু প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া ঢুকে গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করছে। এই জন্য প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়াকে কি বলে? এন্ডোসিম্বায়ন বলে। এটা আমরা নেক্সটে পড়বো অবশ্যই। তাহলে লেখো এটা, এই যে এখানে একটা লেখা আছে অবশ্যই, যে এছাড়া বর্তমানে বিরাজমান লক্ষ লক্ষ প্রজাতির কোটি কোটি জীব একই জেনেটিক কোডন, মানে 64টা কোডন, এবং এ থেকে প্রমাণিত হয়েছে জীবের সকল আছে উৎস আদিকোষ একই জায়গায় ছিল। এই জিনিসটা এখানে বলছে যে আদিকোষ থেকে সৃষ্টি হয় প্রকৃত কোষ। সেই প্রকৃত কোষে একটি বায়বীয় ব্যাকটেরিয়া ঢুকে পরে, যা থেকে মাইটোকন্ড্রিয়া পরিণত হয় এবং সৃষ্টি হয় প্রকৃত কোষ। এবং সেখানে মূল কথা হচ্ছে এটা যে প্রথমে এই পৃথিবীতে কি ছিল না, কোনো কার্বন ডাইঅক্সাইড মানে কোনো অক্সিজেন গ্যাস ছিল না, ছিল কি কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস ছিল। কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এইগুলা গ্যাস ছিল। এরা মিলে কি হয়েছে, এবং বর্জ্যপাত হইতো। বর্জ্যপাতের ফলে কি হয়, কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া মিলে তারা তৈরি করছে অ্যামাইনো অ্যাসিড।
আর অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়েছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড থেকে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন তৈরি হয়েছে। আর নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন মিলে তৈরি হচ্ছে প্রোভাইরাস। সেখান থেকে ভাইরাস, ভাইরাস থেকে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে কিছু মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড ঢুকে গেছে, ঢুকে গিয়ে সেখানে বসবাস করা শুরু করছে। এই জন্য মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডকে বলা হয় এন্ডোসিম্বায়ন্ট। রিস্টার্ট দিয়ে লেখো যে বিবর্তনের কোনো এক সময় প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া প্রকৃত কোষে প্রবেশ করে স্থায়ী বাসিন্দা হিসেবে অবস্থান করে। প্রকৃত কোষে প্রবেশ করে স্থায়ী বাসিন্দা হিসেবে অবস্থান করে। প্রকৃত কোষে অবস্থান করে স্থায়ী বাসিন্দা হিসেবে অবস্থান করে। প্রকৃত কোষে অবস্থান করে স্থায়ী বাসিন্দা হিসেবে অবস্থান করে। তাই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়াকে এন্ডোসিম্বায়ন্ট বলে। প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়াকে এন্ডোসিম্বায়ন্ট বলে। প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়াকে এন্ডোসিম্বায়ন্ট বলে। এবং প্লাস্টিককে বলা হয় এন্ডোসিম্বায়ন্ট। যেমন রাখতে হবে। আচ্ছা, কোষের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য আছে? কোষের বৈশিষ্ট্য লেখো। কোষের বৈশিষ্ট্য, একটা কোষ বলতে আমি কি বুঝাবো? কোষের বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে একটা এমসিকিউ লিখতে ভুলে গেছি। সেটা হচ্ছে তোমার জড় কোষপ্রাচীর যে আবিষ্কার করলো এটা করছে রবার্ট হুক, কিন্তু পরবর্তীতে লিউয়েনহুক 1674 সালে, ওইখানে লেখো, ওইখানে উপরে একটু লিখে রাখো, 1674 সালে লিউয়েনহুক 1674 সালে লিউয়েনহুক জীবিত কোষ আবিষ্কার করেন। 1674 সালে লিউয়েনহুক জীবিত কোষ আবিষ্কার করেন। 1674 সালে লিউয়েনহুক জীবিত কোষ আবিষ্কার করছে। আর মানে হচ্ছে কোষের মধ্যে যে কি গঠন আছে, স্ট্রাকচার আছে, প্রোটিন থেকে শুরু করে কি আছে, বা প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এগুলো সব আবিষ্কার করছে। কিন্তু জীবিত কোষ আবিষ্কার, মৃত কোষ আবিষ্কার করছে কে? সে আসলে কোষই দেখে নাই। মানে রবার্ট হুক আসলে কোষ দেখে নাই, সে কি দেখছে? সে মূলত কোষ প্রাচীর দেখতে পাইছে। রবার্ট হুক সে কোষ দেখে না, সে দেখছে কোষের যে প্রাচীর, চারপাশ দিয়ে প্রাচীর আছে, এরকম দেখছে। তাহলে কোষের কি বৈশিষ্ট্য আছে? কোষের বৈশিষ্ট্য 1 নাম্বার, কোষ কি হতে পারে? একটা কোষ থেকে আরেকটা কোষ কি হতে পারে? বিভাজিত হতে পারে। এবং যত ধরনের গাঠনিক এবং আণবিক উপাদান, দ্যাট মিনস জীবের যত প্রয়োজনীয় সকল গাঠনিক এবং আণবিক উপাদান কোষে থাকে। দ্যাট মিনস একটা কোষের মধ্যে সকল উপাদান এর মধ্যে থাকবে। মানে কোষ দিয়ে আমাদের দেহ তৈরি হয়, কোষের মধ্যে জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে। দ্যাট মিনস জৈব রাসায়নিক বিক্রিয়া এবং গাঠনিক স্ট্রাকচার, এগুলো সব কোষ কেন্দ্রিক বা সেল সেন্ট্রিক।
এবং কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। দ্যাট মিনস শক্তি উৎপাদন হয়, কোষের ভেতরে কি হয়, শক্তি উৎপাদন হয়, কোষ বেড়ে উঠতে পারে, সুনিয়ন্ত্রিতভাবে এদের বিভাজন ঘটে। তারপরে কি হয়, চারপাশে যে কোনো উদ্দীপনায় এটা সাড়া দিতে পারে। এটা আবার আমাদের হ্যাঁ, ঠিক আছে। কি বললাম, কোষের বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে, দেখো লেখো যে কোষের ভেতরে যাবতীয় জৈব রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়। কোষে জৈব রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়। কোষের ভেতরে যত ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া হয়, 2 নম্বর হচ্ছে কোষে বৃদ্ধি ঘটে, কোষের বৃদ্ধি ঘটে। 3 নম্বর হচ্ছে কোষ বাহ্যিক উদ্দীপনা সাড়া দেয়। কোষ বাহ্যিক উদ্দীপনায়, তাহলে স্যার আমাদের জুমে ক্লাস করাইতে হবে। হ্যাঁ, জুমে ক্লাস করাইতে হবে। বাকিগুলো থেকে চলে শুরু করছে, হ্যাঁ, জুমে তো শুরু করছে। ইন্টারে শুরু করছিস নি কোথাও? না, হ্যাঁ, না, এখনো শুরু করিনি। আচ্ছা। তাহলে কি হয়, এরা প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে অবস্থান, দ্যাট মিনস চারপাশে উদ্দীপনা সারা দেয়, নিয়মিতভাবে বেড়ে ওঠে, তারপরে কাল পরিক্রমা অভিশোধিত হয়, অ্যাডাপ্টেশন হয়। কোষের অভিশোধন ঘটে, অভিযোজন মানে হচ্ছে অ্যাডাপ্টেশন, মানে তোমার অভিযোজন কি কিভাবে হতে পারে, তোমার কোষের মাধ্যমে তোমার হাইপারট্রফি হতে পারে, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রফি, মেটাপ্লাসিয়া। এই 4 ধরনের এদের অভিযোজন ঘটে। হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রফি, মেটাপ্লাসিয়া। অভিযোজন ঘটে মানে কি, তোমার কোষ, তুমি যদি বেশি হয়, ইরিটেশন হয়, সাপোজ পাকস্থলীর মধ্যে গ্যাস্ট্রিক, তোমার কি বলে অ্যাসিডিটি বেশি হচ্ছে পেটের মধ্যে, তখন কি হয়, কোষগুলা আমাদের একদম খাদ্যনালী থেকে, পাকস্থলী থেকে শুরু করে, আমার খাদ্যনালীর নিচ থেকে শুরু করে একদম অ্যানামকেন পর্যন্ত, এই টোটাল যে জায়গা আছে, এই খাদ্যনালীর টোটাল জায়গাটার ভেতরে কলামনার এপিথেলিয়াল থাকে। আবার আমাদের খাদ্যনালীর উপরের দিকে, উপরের অংশটার মধ্যে স্কোয়ামাস থাকে। তো যাদের বিভিন্ন ধরনের ডিজিজ থাকে, বিশেষ করে GRDS বলা হয়, গ্যাস্ট্রিক রিফ্লাক্স সিনড্রোম, মানে হচ্ছে পেট থেকে তোমার অ্যাসিডিক যে খাবারটা আছে উপর দিকে উঠে যায়, অনেকে যে টপ ঢেকুর উঠে না, ফলে কি হয়, এই সকল জায়গার মধ্যে অ্যাসিড, পেটে থেকে অ্যাসিড বেরোচ্ছে, বেরিয়ে আমাদের উপর দিকে উঠতেছে, ফলে ওই জায়গার মধ্যে গিয়ে ইরিটেশন হয়, ওইখানে গিয়ে তোমার কোষগুলা এক কোষ অন্য কোষে রূপান্তর হতে পারে। অথবা প্রেগনেন্সি টাইমে, চিন্তা করো, প্রেগনেন্সি টাইমে মায়ের যে ইউটেরাস থাকে, এই ইউটেরাসটা অনেক বড় হয়, 20 গুণ বড় হয়, একদম উপর পর্যন্ত আসে। তো এই যে এটা হচ্ছে 20 গুণ পর্যন্ত বড় হচ্ছে, চিন্তা করেন,
এর যদি এতটুকু থাকে এটা হয়ে যাচ্ছে 20 গুণ, এতটুকু হয়ে যাবে। তো এই যে বড় হচ্ছে, এই কোষগুলো বড় হয়ে হচ্ছে না, এটা হাইপারট্রফির কারণ হচ্ছে। আর যারা মাসেল বিল্ডার আছে ওরা কি হয়, ওদের কোষগুলো বড় হয়ে যায় না, কোষগুলোর সংখ্যা বাড়ে না কিন্তু ওর কোষগুলো বড় হয়ে যায়। দ্যাট মিনস এরা অভিযোজিত হতে পারে। তুমি যদি বেশি স্ট্রেস নাও, তুমি যদি বেশি এক্সারসাইজ করো, তাহলে কোষগুলো হাইপারট্রফি হয়ে যাবে। এই জন্য বলছে অভিযোজন, অভিযোজিত হতে পারে। কিভাবে অভিযোজিত হতে পারে? অভিযোজন মানে হচ্ছে উদ্দীপনার প্রতি নিজেকে খাপ খাওয়াই নিতে পারে। একটা হাইপারট্রফি, হাইপারট্রফি মানে বড় হয়ে যাওয়া, হাইপারপ্লাসিয়া মানে সংখ্যা বৃদ্ধি হওয়া, অ্যাট্রফি মেটাপ্লাসিয়া, অ্যাট্রফি মানে ছোট হয়ে যায়। আবার অ্যাট্রফি হয়ে যেতে পারে কখন, যদি মাসিক বন্ধ হয়ে যায়, যদি ফিমেলের ক্ষেত্রে, তখন জরায়ু ছোট হয়ে যায়। অথবা তুমি যদি অনেকদিন ধরে ডিসাবল থাকে, যারা অনেকদিন ধরে বেডে পড়ে থাকে, ওদের ক্ষেত্রে পাগুলা চিকন থাকে। কেন? ওদের কোষগুলা অ্যাট্রফি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, চিকন না হয়ে গেছে। খাইলে তো চিকন হয়। হ্যাঁ, একটা ক্যাকাক্সি হবে, ক্যাকাক্সি হয়ে যাবে। তাহলে এই জিনিসটা এখানে বলা হচ্ছে। আর কি হয়? আবার মেটাপ্লাসিয়া মানে কি? এক কোষ থেকে অন্য কোষে রূপান্তর হতে পারে। এই জন্য বলা হচ্ছে কোষ নিজেকে অভিযোজিত করতে পারে। তাহলে কোষ কি করতে পারে বলো তো? অভিযোজন করতে পারে, বাহ্যিক উদ্দীপনা সারা দিতে পারে। কোষকে তুমি যদি উদ্দীপনা দাও, স্নায়ু কোষ সে উদ্দীপনা হিসেবে কি করতে পারে? উদ্দীপনা পরিবাহিত করবে। বিভিন্ন ধরনের কোষ তুমি যদি করো, তোমার যদি এখানে কোনো ব্যথা পাও, জোরে যদি ব্যথা লাগে, তাহলে সেখান থেকে সে কী করবে? ওই কোষ হিস্টামিন সিক্রেশন করবে, ফলে সেখান থেকে তোমার ইনফ্ল্যামেশন শুরু হয়ে যাবে, প্রদাহ শুরু হবে, সেখানে লাল হয়ে যাবে। তাহলে সারা দিচ্ছে না? দিতে পারে। আবার চোখের মধ্যে লাইট দিলে কী হয়? চোখের যে কোষগুলো আছে, রেটিনা ছোট হয়ে যায় না? এটা কিন্তু আমাদের যে আইরিস যেটা আছে, এটা ছোট হয়ে যায়, লাইটে সারা দিতে পারে। বিভিন্ন ধরনের, তুমি যদি বেশি কোল্ডে যাও, তাহলে শ্বাসনালী ছোট হয়ে চিকন হয়ে যাবে, এটাও কিন্তু সারা দিতে পারে। আবার তুমি যদি গরমে যাও, তাহলে শ্বাসনালীটা বড় হয়ে যায়, বা ব্লাড প্রেশার, তখন তোমার রক্তনালীগুলো হয়ে যায়, মুখ একদম লাল হয়ে যায় না? কেন লাল হয়? কারণ ছোটো ছোটো যে রক্তনালী আছে, এগুলো ডাইলেট হয়ে যায়, যার জন্য ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। আবার তুমি যদি যাও, অনেক কোল্ডের মধ্যে যাও, হাত পা সাদা হয়ে যায় না? কারণ রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায়, রক্তনালী চিকন হয়ে যায়। তাহলে ওর মধ্যে তো কোষ আছে, তাই না? কোষ বাহ্যিক পরিবেশে তারা সারা দিতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে হোমিওস্টেসিস মেনটেন করে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, মেডিকেল সায়েন্সে আসলে ফার্স্টে এই ডিফিনিশনটা বলা হবে। কোষ অভ্যন্তরীণ পরিবেশ, স্থির রাখতে পারে, একে হোমিওস্টেসিস বলে। হোমিওস্টেসিস, HOMEO, একে হোমিওস্টেসিস। একে বলা হয় হোমিওস্টেসিস, মানে কোষ অভ্যন্তরীণ পরিবেশ স্থির রাখতে পারে। মানে হচ্ছে তোমার কোষের ভেতরে যদি পটাশিয়াম বেড়ে যায়, তাহলে পটাশিয়াম বের করে দেবে। পটাশিয়াম যদি কমে যায়, পটাশিয়াম ভিতরে ঢুকবে। অথবা পানি যদি বেড়ে যায়, তাহলে কোষটা কী হয়ে যাবে? পানি কিছু বের করে দেবে। অথবা দ্যাট মিনস কমলে বাড়বে, বাড়লে বাড়াই দিতে পারে, বাড়াই দিলে কমাই দিতে পারে। যদি অ্যাসিডিটি যদি বেড়ে যায় কোষের ভেতরে, তাহলে সেখান থেকে তোমার হাইড্রোজেন বের করে দেবে। অথবা তোমার ক্ষারত্ব যদি বেড়ে যায়, তখন সেক্ষেত্রে অ্যাসিড ভিতরে নেবে। কোষের ভেতরের পরিবেশ এবং বাইরের পরিবেশ, অভ্যন্তরীণ যে পরিবেশ, সেটা স্থিতি রাখে। কোষের ভিতরে আয়নগুলো থাকে, সাইটোপ্লাজম থাকবে, সাইটোপ্লাজমের মধ্যে থাকবে, সাইটোপ্লাজমের মধ্যে তো পানি আছে, এর মধ্যে থাকবে, এই আয়নগুলো থাকবে। আবার হোমিওস্টেসিস বলতে আবার দেহের অভ্যন্তরীণ পরিবেশ, কোষের তো কোষের মধ্যে হচ্ছে, আবার দেহের অভ্যন্তরীণ পরিবেশটাও স্থির রাখে। আমাদের অনেক সময় দেখো, বাইরে টেম্পারেচার ঠান্ডা হলেও ভেতরে কি টেম্পারেচার ঠান্ডা হয়ে যায়? ব্যাঙের মতো হয় না, কিন্তু ব্যাঙের কিন্তু ঠান্ডা হয়, তো মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না। তাহলে কোষ কী করতে পারে? হোমিওস্টেসিস মেনটেন করতে পারে। তারপর কি বললাম? আচ্ছা, কোষের কিছু অঙ্গাণু আছে। তারপর লেখো যে সাইটোলজি, বড় করে লেখো সাইটোলজি, কোষবিদ্যা লেখো। কোষের গঠন, কোষের গঠন, বিভাজন, বৃদ্ধি এবং জৈবিক কার্যাবলী কোষ
কোষের গঠন, বিভাজন, কোষের গঠন, বিভাজন, বৃদ্ধি, বৃদ্ধি সম্পর্কে যে বিষয় আলোচিত হয় তাকে সাইটোলজি বলে। রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলে। রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলে। রবার্ট হুককে কি বলে? কোষবিদ্যার জনক বলে। ইজ দ্য ফাদার অফ সাইটোলজি। সেলের জনক হচ্ছে রবার্ট হুক। যেটা রবার্ট হুক ওই করছে, কোষ আবিষ্কার করছে তো ওর নাম অনুসারে। আচ্ছা, আর আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে সোয়ানসন। SWANSON। সোয়ানসন আধুনিক কোষবিদ্যার জনক সোয়ানসন। আধুনিক কোষবিদ্যার জনক সোয়ানসন। ওইটা আনছোস, সিটটা আনছো। তোর কি সিট শেষ হয়ে গেছে লেখার জন্য? না লাগবে আরো? পেজ কি আছে? মানে তোর দিছিলাম না, অফসেট পেপার দিছিলাম না? নেই। আমি তো আমার নোট দেখার তোর একটা অফসেট পেপার দিলাম মনে হয়। না, আমার আচ্ছা সরি, তোমার দিই নেই, কারা দিচ্ছি তাহলে। আচ্ছা ওকে, ঠিক আছে, ওইখান থেকে করতে হবে। আচ্ছা, আমার দেখা আছে কোথায় লিখছিস? অফসেট পেপার নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে। না, আমার বাসা আছে পুরো দেখা। আচ্ছা ঠিক আছে, তাহলে অফসেট পেপারে লিখা করে দিও, আমি আবার ওইটা থেকে করব। তাহলে কোষকে কি বলা হয়? আধুনিক কোষের জনককে সোয়ানসন। আচ্ছা, সোয়ানসনকে আধুনিক কোষের জনক বলা হয়। কোষতত্ত্ব, সেল থিওরি, কোষতত্ত্ব কে দিছে? জার্মান বিজ্ঞানী স্লেইডেন এবং প্রাণীবিজ্ঞানী থিওডর সোয়ান কোষতত্ত্ব প্রদান করেন। লেখো কোষতত্ত্ব প্রদান। কোষ বিষয়ে কিছু তত্ত্ব দিচ্ছে যে কোষের মধ্যে কি কি হবে। কোষতত্ত্ব প্রদান করেন কে? থিওডর সোয়ান। স্লেইডেন কিন্তু শয়লয়কার রসয়। স্লেইডেন ও থিওডর সোয়ান। থিওডর থরিশিকার ও থিওডর সোয়ান। তাহলে কোষতত্ত্ব মানে কোষ বিষয়ে মানে কোষ বিষয়ে বিভিন্ন ধরনের বর্ণনা দিচ্ছে। এটা কে দিছে? স্লেইডেন এবং থিওডর সোয়ান 1855 সালে কোষতত্ত্ব প্রদান করেন। থিওডর সোয়ান কোষতত্ত্ব প্রমাণ করছে কে? ম্যাডামটা কোথা থেকে আসলো? এত তাড়াতাড়ি আসলে? আমি তো ক্লাসে। হ্যাঁ, কি অনলাইনে দেখেন নাই যে শুরু হয়েছে ক্লাস? ওই যে ইয়েটা দেন, ওই যে ফ্যানটা দেন, ওই যে পাশে। হ্যাঁ, এটা পাশে। হ্যাঁ, তাহলে কোষ বিষয়ে স্টাডি করাকে কি বলা হয়? আচ্ছা, কোষতত্ত্ব প্রদান করতে কোষ বিষয়ে কিছু বর্ণনা দিচ্ছে কে? স্লেইডেন এবং থিওডর সোয়ান। স্লেইডেন এবং থিওডর সোয়ান। তাহলে এই তত্ত্ব অনুসারে কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক এবং শরীরবৃত্তীয় গাঠনিক একক। এই তত্ত্ব অনুসারে কোষ হলো একটি কোষতত্ত্ব প্রদান করেন স্লেইডেন এবং থিওডর সোয়ান। কোষতত্ত্ব প্রদান করেন স্লেইডেন ও থিওডর সোয়ান। কোষতত্ত্ব প্রদান করেন স্লেইডেন ও থিওডর সোয়ান।
এই তত্ত্ব অনুসারে লেখো যে এই তত্ত্ব অনুসারে 1 নম্বরে লেখো কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক এবং শরীরবৃত্তীয় ও গাঠনিক একক। মাগোমা এত কঠিন কথাগুলো কেন লিখছে? এটা এমসিকিউতে আসে অনেক সময় যে কোষ তত্ত্ব দিয়ে ব্যবহার করে। কোষ তত্ত্ব কি? কোষ তত্ত্ব বলতে কি বুঝো? স্লেডেন ও থিওডোর সোয়ান ও থিওডোর সোয়ান, স্লেডেন ও থিওডোর সোয়ান। তাহলে একটা আমার বলছে কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক। জীবন্ত সত্তা গাঠনিক ও শারীরবৃত্তীয় সাংগঠনিক একক ও শারীরবৃত্তীয় সাংগঠনিক একক। মানে জীবন্ত সত্তা মানে যেই সত্তা বেঁচে আছে, যার জীবন আছে, ওই সত্তার গঠন হচ্ছে কোষ দিয়ে, এবং তার ওই সত্তার মধ্যে বা ওই কোষের মাঝখানে যে শরীরবৃত্তীয় যে কাজগুলো হয়, এই কাজ এবং সাংগঠনিক একক সবকিছু মিলিয়ে সংগঠন করে যেই জিনিসটা হয়, যে দেহ তৈরি হয়, সেই দেহটা মূলত একটা কোষ দিয়ে তৈরি। মানে তার মূল কথা হচ্ছে কি, কোষ হচ্ছে দেহ তৈরি করে, আর কোষের মধ্যে সব যাবতীয় কাজ হয়। আর যাদের জীবন আছে, তাদের যে কোষগুলো আছে, এটা সব কোষ দিয়ে তৈরি। মানে কোষ ছাড়া জীবন হবে না। জীবন হবে? 2 নম্বর হচ্ছে কোষ হলো জীবনের মৌলিক একক। 2 নম্বর হচ্ছে যে এই তত্ত্ব অনুসারে কোষ হলো জীবনের মৌলিক একক। মানে কোষ সবকিছু জীবনের মৌলিক একক। কোষ ছাড়া কোন একটা কোষ ছাড়া আমি বলতে পারবো না এটা জীবিত আছে। যদি কোষ না থাকে সেটা বলতে পারবো না। কোষ বংশগতির একক। কোষ বংশগতির একক। বংশগতির একক। বংশগতির যত বৈশিষ্ট্য সব কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই জন্য বলা হয় কোষ হলো বংশগতির একক। জেনেটিক্স যত বৈশিষ্ট্য আছে সব কোষ দ্বারা হয়ে থাকে। তাহলে আমরা এখন কি করতেছি? এখন করতেছি হচ্ছে কোষ তত্ত্ব। কোষ বিষয়ে যে ধারণা দিছে, কে দিছে বলতো? থিওডোর সোয়ান এবং স্লেডেন। কে দিছে? থিওডোর সোয়ান এবং স্লেডেন কোষ বিষয়ে একটা স্টাডি করে একটা তত্ত্ব দিছে। সেই তত্ত্বের 4টা ধারণা আছে। সেই প্রথম ধারণা হচ্ছে জীবন্ত সত্তার গাঠনিক এবং শারীরবৃত্তীয় সাংগঠনিক একক যে কোষ। আর কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক এবং শারীরবৃত্তীয় সাংগঠনিক একক। কোষ হলো জীবনের মৌলিক একক। আর কোষ বংশগতির একক। জেনেটিক যত বৈশিষ্ট্যগুলো পরিবাহিত হয় সব কোষ দ্বারা হয়। কি কি কোষ বলতো? জনন কোষ দিয়ে হয়, তাই না? শুক্রাণু এবং ডিম্বাণু, এই দুই ধরনের কোষ দিয়ে কিন্তু বংশগতির সকল বৈশিষ্ট্য পরিবাহিত হয়। এই জন্য বলা যায় যে কোষ বংশগতির একক। 3 নাম্বার, সর্বপ্রকার জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। সব জীব এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। সব ধরনের জীব এক বা একাধিক কোষ দিয়ে গঠিত এবং পূর্ব সৃষ্ট কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়। এবং পূর্ব সৃষ্ট কোষ থেকে নতুন কোষ তৈরি হয়। নতুন কোষ তৈরি হয়। কোষ কি নিজে নিজে তৈরি হতে পারবে? আগে যদি কোষ না থাকে কোষ তৈরি হতে পারবে না। এবং সব যে কোনো জীব এক বা একাধিক কোষ দিয়ে সে গঠিত হবে এবং আগের কোষ থেকে নতুন কোষ তৈরি হতে পারে। এগুলো হচ্ছে তার
কোষতত্ত্ব বিষয়টা হচ্ছে। আর এটা যেটা লিখছি এটা হচ্ছে এর আগে আমরা লিখছিলাম যে একটা কোষের কি কি বৈশিষ্ট্য থাকবে। একটা কোষে সে জৈব রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করবে, কোষের মধ্যে বৃদ্ধি করবে, কোষের বৃদ্ধি ঘটে, কোষ বাহ্যিক উদ্দীপনায় সাড়া দেয়, কোষ অভিযোজন করতে পারে। অভিযোজন বলতে কি বোঝাচ্ছে বলতো? অ্যাডাপ্টেশন। কোষ অভিযোজন মানে কি? অ্যাডাপ্টেশন। ADAP অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে হচ্ছে বাহ্যিক পরিবেশের উপর ভিত্তি করে সে নিজেকে খাপ খাইয়ে দিতে পারে। সাপোজ আমি কি করলাম? বডি বিল্ডিং করলাম, অনেক বেশি এক্সারসাইজ করলাম, তাহলে আমার হাতের কোষগুলো কেমন হবে? বড় বড় হয়ে যাবে না? মোটা হয়ে যাবে। এখন আমি কি করলাম? সাপোজ কোনো মানুষের প্যারালাইজ হয়ে গেল, এর ডান পা অবশ, দেখো ওই পাশটা বাম পাশ যদি সচল থাকে সে ডান পা ব্যবহার করতে পারে, কিন্তু বাম পা ব্যবহার করতে পারে না, তাহলে বাম পা দেখবা যে অ্যাট্রফি হয়ে গেছে, চিকন হয়ে গেছে। ওই কোষগুলা অভিযোজন করে এরকমই হয়ে গেছে, মানে অভিযোজন করতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে তোমার কি হতে পারে? কোষের অভ্যন্তরীণ পরিবেশ স্থির রাখে। একটা কোষের মধ্যে যদি ভেতরে পানি বেশি বেড়ে যায় তখন সে পানি বাইর করে দেয়। আবার যদি ভেতরে যদি সোডিয়াম পটাশিয়াম বেড়ে যায় তখন সে বাইর করে দিতে পারে। এই পদ্ধতিকে বলা হয় হোমিওস্ট্যাসিস। কোষ কি করতে পারে? একটা কোষের ভেতরকার অভ্যন্তরীণ যে পরিবেশ সেটাকে স্থির রাখে। কি দিয়ে রাখে? সে নিজে যদি বেশি হয় কমায় দেয়, কমায় গেলে বাড়ায় দেয়। তাই এই জন্য বলছে যে কোষ কি করতে পারে? অভ্যন্তরীণ পরিবেশ স্থিতি রাখে। ওকে, লেখো কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ। লেখো নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ দুই ধরনের। আদি কোষ আর প্রকৃত কোষ। নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ দুই ধরনের। এক নম্বর হচ্ছে আদি কোষ, দুই নম্বরে প্রকৃত কোষ। নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ দুই ধরনের। এক নম্বর হচ্ছে আদি কোষ, দুই নম্বরে প্রকৃত কোষ। নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ দুই ধরনের। এক নম্বর হচ্ছে আদি কোষ আর একটা প্রকৃত কোষ। আচ্ছা, তারপর লেখো কাজ অনুসারে প্রকৃত কোষ দুই ধরনের। একটা আমার হচ্ছে দেহকোষ আর একটা জনন কোষ। কাজ অনুসারে কোষ দুই ধরনের, একটা আদি কোষ আর একটা প্রকৃত কোষ। দেহকোষ আর একটা জনন কোষ। একটা হচ্ছে দেহকোষ, দুই নম্বরে জনন কোষ। স্টার্ট দিয়ে লেখো যে সকল কোষ দৈহিক গঠন এবং বৃদ্ধিতে অংশগ্রহণ করে তাদেরকে দেহকোষ বলে। যে সকল কোষ দৈহিক গঠন এবং বৃদ্ধিতে অংশগ্রহণ করে তাদেরকে দেহকোষ বলে। যে সকল কোষ দৈহিক গঠন এবং বৃদ্ধিতে অংশগ্রহণ করে তাদেরকে দেহকোষ বলে। যে সকল কোষ দৈহিক বৃদ্ধি এবং গঠন অংশগ্রহণ করে তাদেরকে দৈহিক কোষ বলে, দেহকোষ বলে। লেখো যে, তারপরে স্টার্ট দিয়ে লেখো যে সকল কোষ যৌন জননে অংশগ্রহণ করে তাদেরকে জনন কোষ বলে। যে সকল কোষ যৌন জননে অংশগ্রহণ করে তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? জনন কোষ বলে। তারপরে লেখো যে স্টার দিয়ে লিখবে জনন মাতৃকোষ শুক্রাশয় এবং ডিম্বাশয়। পুরুষের ক্ষেত্রে শুক্রাশয়, মহিলার ক্ষেত্রে ডিম্বাশয়ে অবস্থান করে। জনমাতৃকোষ শুক্রাশয় এবং ডিম্বাশয়ে অবস্থান করে।
এবং ফুলের ক্ষেত্রে ফুলে বা উদ্ভিদে উদ্ভিদে পরাগধানী এবং গর্ভাশয়, পরাগধানী এবং গর্ভাশয়, পরাগধানী এবং গর্ভাশয় অবস্থান করে। পরাগধানী এবং গর্ভাশয় উদ্ভিদে ফুলের ক্ষেত্রে উদ্ভিদে লিখতে ভালো। উদ্ভিদের ক্ষেত্রে গর্ভাশয় এবং পরাগধানী এবং গর্ভাশয়ে অবস্থান করে এবং মিওসিস বিভাজনের মাধ্যমে জনন মাতৃকোষ উৎপন্ন হয়। মিওসিস বিভাজনের মাধ্যমে জনন মাতৃকোষ উৎপন্ন হয়। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য। বললাম অংশগ্রহণ করে মিওসিস বিভাজনের মাধ্যমে বললাম কি লিখছো? মিওসিস বিভাজনের মাধ্যমে পরাগধানী এবং গর্ভাশয়ে অবস্থান করে এবং মিওসিস বিভাজনের মাধ্যমে উৎপন্ন হয়। মিওসিস বিভাজনের মাধ্যমে গ্যামেট উৎপন্ন হয়। মিওসিস বিভাজনের মাধ্যমে গ্যামেট উৎপন্ন হয়। এখন আমরা আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য করব। আদি কোষ ও প্রকৃত কোষের আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস, একটা নাম হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস আদি কোষে আছে। আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে? অনুপস্থিত আর উপস্থিত। ওদের সুগঠিত নিউক্লিয়াস আছে, এদের সুগঠিত নিউক্লিয়াস নাই। 2 নম্বরে কোষে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আদি কোষে শুধু রাইবোজোম থাকে, শুধু রাইবোজোম থাকে, রাইবোজোম থাকে। আর ওদের থেকে কি থাকে? সকল অঙ্গাণু বিদ্যমান, সকল অঙ্গাণু বিদ্যমান। 3 নম্বরে আদি কোষে আর কি হয়? নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। আদি কোষে কি নিউক্লিওপ্লাজম থাকে বলো তো নোমান? কেন থাকে না? আদি কোষে নিউক্লিওপ্লাজম অনুপস্থিত। নিউক্লিওপ্লাজম আদি কোষে অনুপস্থিত, আর প্রকৃত কোষে নিউক্লিওপ্লাজম উপস্থিত। নিউক্লিওপ্লাজম আদি কোষে অনুপস্থিত থাকে আর প্রকৃত কোষে উপস্থিত থাকে। আর কেন? চিত্র 4 নম্বর আমরা চিত্র দিতে পারি। আদি কোষে
দ্যাট মিন্স যারা আদি কোষ ওদের মাঝখানে কিছুই নেই। নিউক্লিয়ার আবরণ টাবরণ কিছুই নেই। এদের হচ্ছে ডিএনএ 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 দ্যাট মিন্স নিউক্লিওয়েড বলা হয় এটাকে। নিউক্লিওয়েড বলে। আর এদের শুধু 70s রাইবোজোম থাকে, 70s রাইবোজোম, ওদের 70s রাইবোজোম থাকে। আর ওদের নিউক্লিওয়েড যে জায়গায় কোষের যে স্থানে দেখো নিউক্লিয়ার আবরণ টাবরণ কিছুই নাই, একটা যে নিউক্লিয়ার আবরণ থাকবে। আর প্রকৃত কোষের চিত্র যদি আমরা আঁকি তাহলে এদের মধ্যে সকল অঙ্গাণু আছে। এটা আঁকলাম এটা। দ্যাট মিন্স তোমার কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে, সুগঠিত নিউক্লিয়াস। আবার 80s রাইবোজোম থাকে, 80s রাইবোজোম থাকে। আর ওদের সুগঠিত নিউক্লিয়াস থাকে, সুগঠিত নিউক্লিয়াস। আর ওদের মাইটোকন্ড্রিয়া থাকে। কোষে এন্ডোপ্লাজম জালিকা সকল অঙ্গাণু বিদ্যমান থাকে। ওদের 70s রাইবোজোম থাকে আর ওদের থাকে 80s রাইবোজোম। ওদের রাইবোজোমটা হচ্ছে 70s থাকে আর ওদেরটা 80s রাইবোজোম থাকে। আর ওদের ক্ষেত্রে কি হয়, ওদের যেই স্থানে নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় নিউক্লিওয়েড। আর ওদের দেখো এদিকে তাকাও, ওদের নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজম একই জিনিস। কেন? কারণ নিউক্লিওপ্লাজম তো আলাদা না, মানে আবরণ না থাকার কারণে কি হয়েছে, আবরণ না থাকার কারণে ওর ভেতরে সাইটোপ্লাজম যেখানে আছে নিউক্লিওপ্লাজম একই জিনিস। বুঝছো না কথা? এই বিল্ডিং এর মধ্যে যদি চারপাশে আবরণ না থাকতো, ওয়াল না থাকলে তাহলে কি হতো, ওপরেরই বাতাস যাতায়াত করতো। দ্যাট মিন্স এরকম ওদের ক্ষেত্রে সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজম একই জিনিস, কারণ যেহেতু আবরণ নাই। কিন্তু ওদের ক্ষেত্রে সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজম আলাদা থাকে, কারণ এই নিউক্লিওপ্লাজম এগুলো সব কন্ট্রোল করা হয় একদম ডাইরেক্ট। ভেতরে নিউক্লিওপ্লাজম আছে, বাইরের দিকে সাইটোপ্লাজম আছে। এই জন্য ওদের ক্ষেত্রে সেপারেটেড, বাট ওদের ক্ষেত্রে সেপারেটেড নয়। তারপর লেখো 5 নাম্বার লেখো, 5 নাম্বার লেখো ডিএনএ। ডিএনএতে হিস্টোন প্রোটিন, ডিএনএতে হিস্টোন প্রোটিন আদি কোষে অনুপস্থিত আর প্রকৃত কোষে হিস্টোন প্রোটিন থাকে। ডিএনএতে হিস্টোন প্রোটিন আদি কোষে অনুপস্থিত আর প্রকৃত কোষে থাকে। তাহলে কি বললাম, আদি কোষে কি থাকবে, এর উপস্থিত, আর প্রকৃত কোষে আদি কোষে অনুপস্থিত আর প্রকৃত কোষে উপস্থিত। তারপর লেখো নিউক্লিয়াসের গঠন, সরি ডিএনএর গঠন। ওদের ক্ষেত্রে লেখো ডিএনএর গঠন আদি কোষে বৃত্তাকার আর প্রকৃত কোষে সূত্রাকার, সুতার মতো থাকে। আচ্ছা, তারপরে ডিএনএ তো বললাম আমি, তারপরে নিউক্লিয়াস বলছি, অপেরণ শ্বসন। তারপরে লেখো শ্বসন, তারপরে লেখো শ্বসন।
আদি কোষে অবৎ শোষণ ঘটে, প্রকৃত কোষে সবৎ শোষণ ঘটে। আদি কোষে ঘটে অবৎ শোষণ আর প্রকৃত কোষে সবৎ শোষণ ঘটে। আদি কোষে ঘটে অবাধ শোষণ অক্সিজেনের অনুপস্থিতিতে, আর প্রকৃতি কোষে কি ঘটবে? সবৎ শোষণ। আদি কোষে ঘটে অবাধ শোষণ আর প্রকৃতি কোষে সবৎ শোষণ ঘটে। আচ্ছা, কোষ বিভাজন তো বললাম, তারপর লেখো কোষ বিভাজন। আরেকটা পয়েন্ট, কোষ বিভাজন আদি কোষে ঘটবে অ্যামাইটোসিস আর প্রকৃত কোষে মাইটোসিস এবং মিওসিসের মাধ্যমে হয়। কোষ বিভাজন, পরের পয়েন্ট, কোষ বিভাজন আদি কোষে অ্যামাইটোসিস, ওদের থেকে হয় অ্যামাইটোসিস আর প্রকৃত কোষে মাইটোসিস। তারপরে সাইটোস্কেলেটন, আর একটা পয়েন্ট লেখো সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটন, সাইটোস্কেলেটন জানে কাকে কাকে বলে? এবার তো সাইটোস্কেলেটন কাকে বলে? সুমাইয়া সরকার। সুমাইয়া সরকারকে আপনি বলি না? আচ্ছা, কি বললাম? সাইটোস্কেলেটন কাদের থাকে? সাইটোস্কেলেটন বলতে কি বোঝায়? কোষের মধ্যে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, যে সুতার মধ্যে যে গঠন থাকে, যারা কোষকে একটু দৃঢ়তা প্রদান করে তাদেরকে বলা সাইটোস্কেলেটন। বুঝছেন না কথা? কোষের মধ্যে মানে কোষটা তো পানি দিয়ে তৈরি, তাই না? 60% থেকে 90% পানি, কিন্তু এর ভেতরে কিছু প্রোটিনের ফাইবার থাকে। কোষ পুরো সাইটোপ্লাজমের মধ্যে কিছু ফাইবার টাইবার ছড়ায় ছিটে থাকে, নাহলে তো কোষটা একদম লিকলিকে হয়ে যাবে, থকথকে হয়ে যাবে না। কিন্তু একেবারে কি থকথকে হয়? একটু শক্ত হয় না, কারণ এর মধ্যে কিছু ফাইবার আছে, একদম চালের মতো কোষের সব। ধরে দেখছেন শক্ত না নরম? হ্যাঁ, কোষ এই যে একটু একটু শক্ত আছে তো, কোষ তো একটু শক্ত, মাসেল মাংসগুলোকে একদম নরম হয়, কোষ তো একটু শক্তই হয়। দ্যাট মিনস এদেরকে সাইটোস্কেলেটন বলা হয়। তাহলে সাইটোস্কেলেটন ওদের অনুপস্থিত আর ওদের উপস্থিত, বুঝছেন? সাইটোস্কেলেটন আদি কোষে অনুপস্থিত আর প্রকৃত কোষে উপস্থিত। আচ্ছা, এই পর্যন্ত তাহলে থাক। আদি কোষে অনুপস্থিত, আদি কোষে সাইটোস্কেলেটন থাকে। আরো কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো বলতে গেলে আরো কিছু আমাদের জানতে হবে, আরো কিছু আমাদের টার্ম জানতে হবে, নেক্সট আমরা জানবো এটা। আচ্ছা, এখন এই হিসাবে লেখো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য লেখো, চিত্র সহ লেখো না। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য চিত্র সহ। আমি একটা শীট দিয়ে দিব অবশ্য, এই শীটের মতো করে। আচ্ছা, চ্যাপ্টার 1-এর শীট না। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য নেক্সট ক্লাসে শীট পেয়ে যাবে আশা করি। ওকে, থ্যাংক ইউ। আজকে এবার থাকুক।